না না বাবা, কিচ্ছু হয়নি তোর। খুব তাড়াতাড়ি তুই সেরে উঠবি বাবা। এই তো আমি আছি সোনা। সোনা, সব ঠিক হয়ে যাবে। এক মনে জ্বরে প্রায় অচেতন ছেলেটার মাথায় জলপট্টির প্রলেপ দিচ্ছিল পারুল। এমন সময় শাশুড়ির খ্যানখ্যানে গলাটা তার কানে এলো। বলি, তুলসী তলায় বাতি পড়ার সময় হয়ে এলো যে, এখনো এঁটো কাটা বাসনগুলো রান্নাঘরে ছত্তাকার হয়ে আছে। বলি, এবার গতরখানা নাড়িয়ে পুকুর পাড়ে যাও দেখিনি। শাশুড়ির ধমকে সময়ের খেয়াল হলো পারুলের। সত্যি তো, সন্ধে হয়ে এলো, এখনো কত কাজ বাকি তার। এদিকে ছেলেটার গাটা এখনো জ্বরে পুড়ে যাচ্ছে। তার সেবা করতে করতেই কোনো দিকে নজর দেয়া হয়ে উঠছে না তার সেভাবে। এমন অনিয়মটা গত দুদিন ধরেই হচ্ছে তার। তাছাড়া আর একটা ব্যাপার তো সে খেয়ালই করেনি, তার মেয়ে ঝিনুকের কথা। আলো পড়ে এলো, সেও তো এখনো বাড়ি ফেরেনি। এতক্ষণ বাড়ির বাইরে কি করছে সে? অন্যদিন তো এত দেরি করে ফেরে না সে। আর তাছাড়া তার বান্ধবীরাও তো কেউ এতক্ষণ দিনেন কর্তার বাগানে খেলা করে না। ছেলেটাকে তখনই বললাম, ওরে, কায়েতের ঘরের মেয়েকে বিয়ে করিসনি, বামুন ঘরে অজাত কুজাত ঢোকাসনি। তা শুনলে আমার কথা? ঘরের প্রথম বাচ্চা, তাও আবার মেয়ে ছেলে। পেলি তো ফল হাতে নাতে। পারুলের স্বামী সারাদিন মাঠে খেটে এক পেট ভাত গিলে দুপুরে নিশ্চিন্ত ঘুমটা দিচ্ছিল। মায়ের একটানা বকবকানিতে সে ঘুমটাও মাথায় উঠল তার। সুখনিদ্রাটা ভাঙতেই মেজাজটা সপ্তমে চড়ে গেল ছেলের। মেয়ে কুচি মেরেছে ঘুমের, রোজ রোজ এই এক অবস্থা। গায়ের বইতে দিয়ে পিঠ চুলকোতে চুলকোতে রান্নাঘরের দাওয়ায় আসতেই সে দেখতে পেল পারুল ধীর গতিতে এঁটো বাসনগুলোকে রান্নাঘরে নিয়ে সে গামলায় রাখছে, গামলা সমেত সেগুলোকে পুকুর পাড়ে নিয়ে যাবে বলে। পারুলের এমন মধ্যগতির কাজ দেখে ছেলের সমস্ত রাগ গিয়ে পড়ল বউটার ওপরে। বলি, মা কখন থেকে একটা কাজ করতে বলছে, কানে যায় না তোর? বুবলুর জ্বরটা বেড়েছে, জলপট্টি দিচ্ছিলাম। কখন আলোটা পড়ে এসেছে বুঝতে পারিনি গো। আই হারামজাদি, একদম ওজোর দেখাবি না। চুপচাপ বাসনগুলো তাড়াতাড়ি ধুয়ে এসে চুলো জ্বালাবি বলে দিলুম। নিঃশব্দে মাথা নাড়ল পারুল। আই, কিরে, ঝিনুকে ঘরে দেখছি না, সে কোথায়? এখনো ফেরেনি। এত দেরি তো করে না। পারুলের বরের আক্রোশ এবারে মাত্রা ছাড়া হয়ে তার মাথার ঘোমটাটা এক ঝটকায় সরিয়ে দিয়ে দুহাতে চুলের মুঠিটা সে শক্ত করে ধরল। শালা বেদা মেয়ে ছেলে, তোর মেয়ের খবর তুই রাখবি না তো কি পুব গায়ের পটলামুদি রাখবে? হ্যাঁ, ছাড়ো। যেমন ধিঙ্গি বউ আনলি, তেমনি ধিঙ্গি পাড়া বেড়ানো মাগির আতুর দিয়েছিল। এবার বোঝ। এমনিতে ওই পেতম পেটের বাপডা তুই কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। মায়ের কথা শুনে ছেলের মাথার রক্ত যেন দ্বিগুণ চড়ে গেল। সে তার বউয়ের চুলের গোছার ওপরে নিজের অধিকার বোধটাকেও যেন দ্বিগুণ করেই বলল, যা যা, বাসন ধরতে যা, আর নিজের পাপটাকে নিজেই খুঁজে নিয়ে আয়, হারামজাদি। ছাড়ো। যে সময়ের কথা বলছি তা আজ থেকে প্রায় 50 বছর আগের। রামপুরহাট রেল স্টেশন থেকে ঘণ্টা দুয়ের হাঁটা পথ পার হলে এই বালিয়া গ্রাম। আজকের দিনে দাঁড়িয়েও মূলত চাষাবাদের উপরেই বেঁচে থাকা এই গ্রামটি যথেষ্টই প্রত্যন্ত। বেশিরভাগ স্থানীয় মানুষ শিক্ষা এবং সুযোগ সুবিধা থেকে বেশ কিছুটা দূরে রয়ে গেছে। যে সময়ের কথা বলছি তখন গ্রামে সদ্য বিদ্যুৎ এসেছে ঠিকই, কিন্তু তখনও সব বাড়িতে সেই সুবিধা উপলব্ধ হয়নি। আর যে বাড়িতে হয়েছে সেখানেও লোডশেডিং এর দাপট ছিল পুরো মাত্রায় বিদ্যমান। বিশেষ করে গরমকালে তো পাওয়ার কাট হামেশাই লেগে থাকত। পারুল যখন বাসন ভর্তি গামলাখানা কাঁখে নিয়ে মেঠো রাস্তার উপরে এলো, তখন গ্রামের বুকে নেমে এলো গরমের চিরাচরিত পাওয়ার কাটের অস্বস্তিকর অন্ধকারটা। তার স্বামী তার মাথার চুলের গোছার যে জায়গাটা টেনে ধরেছিল সেখানটা এখনো অসম্ভব জ্বালায় চিনচিন করছে তার। অন্ধকারটা যেন হঠাৎ করেই পুরো গ্রামটার বুকে চেপে নেমে আসে না, বরং ধীরে ধীরে
চারপাশটাকে গিলে খেতে থাকে। এদিকে মিটমিট করে জ্বলতে থাকা এক একটা কেরোসিনের বাতি আর দূরের বাড়িগুলোর জানলার ফাঁক দিয়ে দেখা আলোর রেখাগুলো মিলিয়ে যায়। গ্রামের বুক জুড়ে ছড়িয়ে পড়ে এক ধরনের ঘন এবং আঠালো নিস্তব্ধতা, যেখানে কেবল শোনা যায় ঝিঁঝি পোকার অবিরাম ডাক আর দূরে কোথাও কুকুরের ঘেউ ঘেউ শব্দ। গরমের ভ্যাপসা হাওয়া যেন থমকে দাঁড়িয়ে যায়। বাতাসে মিশে থাকে ঘামের গন্ধ, মাটির গন্ধ আর দিনের রোদে পুড়ে থাকা ধুলোর ক্লান্তি। এই অন্ধকারে পথগুলো যেন অপরিচিত হয়ে ওঠে। মেঠো রাস্তার বাঁকগুলো হারিয়ে যায়। গাছগুলোর ছায়া একে অন্যের সঙ্গে মিশে তৈরি করে অদ্ভুত সব অবয়ব। মাঝে মাঝে কারো কারোর বাড়ি থেকে ভেসে আসে হাত পাখা ঝাপটানোর শব্দ কিংবা চাপা স্বরে কথাবার্তা, যেন মানুষজনও এই অন্ধকারটাকে বিরক্ত করতে ভয় পায়। আকাশের তারাগুলো একটু বেশি উজ্জ্বল হয়ে ওঠে বটে, কিন্তু তাতেও গ্রামের এই নিঃশ্বাসরুদ্ধকর গরম আর অন্ধকারের ভার লাঘব হয় না। বরং সবকিছু মিলিয়ে তৈরি হয় এক গভীর, নীরব অথচ অস্বস্তিকর রাতের আবরণ। সজনেতলার মোড়টা বেঁকে মিনিট পাঁচেক হাঁটলে গ্রামের শেষ প্রান্তে সেই পুকুরটা, যেখানে গ্রামের বাকি ঘরের মেয়ে বউরাও আসে বাসন মাজা, কাপড় কাচা, এসব কাজের জন্য। তবে মোড়টা বেঁকেই পারুল যা দৃশ্য দেখল, তাতে তার চোখ কপালে ওঠার জোগাড় হলো। একাধিক মানুষের চিৎকার চেঁচামেচি মেশানো কোলাহলের আওয়াজটা কিছুক্ষণ ধরেই কানে আসছিল তার, কিন্তু নিজের ভাগ্যকে দোষারোপ করার ব্যাপারে মনটা বিষণ্ণ ব্যস্ততায় ডুবে থাকার কারণে সেই এক নাগারে আওয়াজটায় অতটা আমল দেয়নি সে। কিন্তু এবারে সে বুঝতে পারল সেই আওয়াজটা এই মুহূর্তে মন্দ কপালের দুঃখর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। কারণ অদূরের জমায়েতটা মূলত তার মেয়ে ঝিনুককে ঘিরে, আর জমায়েতের ভেতর থেকে কেউ কেউ দু চারটে কিলচড়ো কষিয়ে এলোপাথারি বরাদ্দ করে দিচ্ছে তার 12 বছরের মেয়েটার জন্য। ঝিনুক! হাতের বাসনের গামলাটা ফেলে আর এক মুহূর্ত অপেক্ষা না করে পারুল ছুটে গেল সেই জমায়েত ভিড়ের উদ্দেশ্যে। সকলের আক্রোশ থেকে বাঁচিয়ে কোনো মতে আগলে নিজের বুকে টেনে নেয় নিজের 12 বছরের মেয়েটাকে। কিন্তু মায়ের উপস্থিতিও জমায়েতকে শান্ত করতে পারল না। ফলত তাদের আক্রোশের বেশ কিছু আঘাত আক্রান্ত করল পারুলকেও। কিন্তু সেসব আঘাতকে ভ্রুক্ষেপ না করে আর্ত চিৎকার করে জড়ো হওয়া সব লোকের উদ্দেশ্যে সে বলল, কেন তোমরা আমার মেয়েটাকে এইভাবে মারধর করছো? ও কি করেছে গো? কেন মারছো ওকে? এই এলেন চোরের মা। দেখছো ভাই সকল, একেই বলে চোরের মায়ের বড় গলা। সকলে সমস্বরে হ্যাঁ হ্যাঁ করে সম্মতি জানায় জগাকে। সকলের সম্মতি পেয়ে সে দ্বিগুণ উৎসাহে বলে, দুটোকেই উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। শাস্তি? হ্যাঁ, শাস্তি আবার কি? চুরির শাস্তি তো একটাই, আরং ধোলাই, আরং ধোলাই। এই দাশু খুড়োর পারুলের ওপরে এমনিতেই রাগ আছে। খুড়োর ছেলে নাকি নিজেকে অঘরী বলে দাবি করে থাকে। অমাবস্যায় যাগযজ্ঞ, বলি, কাঁচা শোল মাছ কেটে তার রক্তপান, গ্রামের শ্মশান থেকে নিয়ে আসা মরার খুলিতে চোলাই মদ ঢেলে খাওয়া ইত্যাদি কার্যকলাপ কৃচ্ছ সাধনের নামে সে করে থাকে। তাই হেন অঘরীতান্ত্রিক সাধকের কাছে পারুলের শাশুড়ি একবার তাকে নিয়ে গিয়েছিল, যাতে বংশের প্রথম সন্তান ছেলে হয়। আপনার বৌমার কপালে তো স্পষ্টতই কাল সর্পযোগ চলছে। দেহ শুদ্ধি ছাড়া এ দোষ কাটানোর জন্য কোনো উপায় আমার জানা নেই। এটা কি রকম শুদ্ধিকরণ বাবা? দেখুন মা, এমনিতে তো এ শুদ্ধিকরণে খরচ প্রচুর। তবে আপনারা আমার গায়ের লোক, তাই আবার অবস্থা যে পড়তির দিকে তা তো আর অজানা নয়। তাই খরচের বোঝা আপনাদের উপর চাপাবো না। বদলে দেহ শুদ্ধিকরণের স্বার্থে পারুলকে একটা রাত আমার আর বাবার সাথে থাকতে হবে। এই প্রস্তাবে পারুল মরে গেলেও রাজি হতে চায়নি। পারুলের শাশুড়ি তাকে তার এই জেদের জন্য কম গঞ্জনা শোনাননি। তার বর তাকে মারধর করা থেকে শুরু করে পিঠির ছ্যাঁকা পর্যন্ত দেয়।
কিন্তু এত অত্যাচারের পরেও খুড়োর ছেলের ওই বিধানে সে সম্মত হয়নি। সেই থেকে খুড়োর পারুলের উপরে খুব রাগ। এদিকে খুড়োর কথাতে উত্তেজিত গ্রামের লোক ঝিনুকের দিকে তেড়ে এলে পারুল আবারও সকলকে ধাক্কা দিয়ে বলে, কেন ওকে এভাবে তেড়ে আসছেন আপনারা? কি ক্ষতি করেছে এই বাচ্চা মেয়েটা? কি করেছে ও? ওহে গদাই, ওই মেয়ে চুরির নমুনাটা একবার মাকে শুনিয়ে দাও না কেন হে? শোন পারুল, তোর মেয়ে পুকুর পাড়ে আমার হাঁসগুলা চড়তেছিল, তার একখানের পিছে তাড়া করে চুরি করার লেগে। মাটি হাঁস পেটে ডিম ছিল, বেচারি তোর মেয়ের তাড়া খাইয়ে নেউলের পেটে গেছে গা। ওরে নক্কি রে, তুই আমায় ছাড়ি কোথায় গেলি রে? তোরে না পেয়ে আমি কারে চই চই করে ডাকি রে। হায় হায় হায়। আরে বছরে কতগুলা ডিম দিত সেই কথাটা বলো। ওরে নক্কি রে, বছরে কত ডিম দিতিস রে? আজও তো তোর পেটে ডিম ছিল রে, সব তো ওই রাক্ষসীর পেটে চলে গেল রে। ঝিনুক বড্ড ছোট, ও খেলতে খেলতে হাঁসটাকে হয়তো তাড়া করেছিল। না বুঝেই বিশ্বাস করুন, আমার মেয়েটা চোর নয়, ও চুরি করার উদ্দেশ্যে ছিল না। ও তো অনেক ছোট, ও বোঝেনি। সত্যি বলছি মা, আমি নক্কির সাথে খেলছিলাম, রোজ খেলি, ও আমার বন্ধু। আমি ওকে চুরি করতে যাইনি মা, বিশ্বাস করো, আমি চুরি করতে যাইনি। পারুল মেয়ের মাথাতে স্নেহের পরশ বুলিয়ে দিয়ে আবারও জড়ো হওয়া গ্রামবাসীর কাছে অনুনয় করতে থাকে ঝিনুককে ক্ষমা করে দেওয়ার জন্য। এভাবে হবে না, বুঝলে ভাই সকল? চলো চলো রবিদের বাড়ি চলো। রবিদা আর জেঠিমাকে সবটা জানাবো। দেখি দেখি তারা কি বিচার করে তাদের ঘরের বউ আর মেয়ের। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, চলো, চলো চলো চলো, চলো চলো। চলো চলো চলো। রবিদা অর্থাৎ পারুলের স্বামী, তার কাছে গদাই পুরো ব্যাপারটা খোলসা করে বলতে সে তেলে বেগুনে জ্বলে উঠে বউ আর মেয়ে দুজনকেই পেটাতে উদ্যত হয়। সেখানেই উপস্থিত ছিলেন পারুলের শাশুড়ি। তিনি প্রথম থেকেই না পারছিলেন পারুলকে ঘরের বউ হিসেবে মানতে, না পারছিলেন ঝিনুককে বাড়ির প্রথম সন্তান হিসেবে মানতে। তিনি দেখলেন এই সুযোগ, গোটা গ্রাম ওদের উপর ক্ষেপে আছে, এই সুযোগটাকে কাজে লাগিয়েই আপদ দুটোকে সরিয়ে দিতে হবে চিরতরে। তিনি ছেলেকে আটকে গ্রামবাসীর উদ্দেশ্যে বললেন, আসলে সমস্যাটা অন্য জায়গায়। একদিন আমি ভালো মানুষ তাই গোপন করে গেছি, কিন্তু গাঁয়ের ক্ষতি হতে শুরু করেছে যে কালে, তবে তো এবার মুখ খুলতেই হয়। এই মেয়ে আর তার পেটের এই মেয়ে দুই তো ডাইনি। ডাইনি মেয়ে তার ডাইনি মায়ের জন্য কাঁচা হাঁসের মাংস জোগাড় করে আনতেই তো পুকুর পাড়ে গেছিল। আর কি বলবো বলেন, সবই আমার পোড়া কপাল। ওটা একটা ডাইনি। না না, একদম না, সব মিথ্যে। আমরা কেউ ডাইনি নই, আমরা কেউ কাঁচা মাংস খাই না, ডাইনি নই আমরা। আপনারা বিশ্বাস করুন, আপনারা বিশ্বাস করুন। হ্যাঁ, ডাইনি নয়, নিজের বাপ মা দুটোকেই খেয়েছে, তারপরেও ডাইনি নয়। এই যে বুবলুর জ্বর সারছে না কেন, তোর মেয়েটাও তো একটা ডাইনি, নিজের ভাইকে খাওয়ার তাল করেছে। আপনারা এদের দুজনের একটা কথাও বিশ্বাস করবেন না। ডাইনির সাথে এক গাঁয়ে থাকলে দেখবেন ধীরে ধীরে গোটা গাঁ এই দুই ডাইনির পেটে চলে গেছে। আপনারা কেউ আর বেঁচে নেই। না 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 না, ডাইনির শাস্তি মৃত্যু। এদের দুটোকেই পুড়িয়ে মারতে হবে। পুরো ছাই না হওয়া পর্যন্ত পোড়াতে হবে, নয়তো এদের যা অশুভ শক্তি আছে আবারও জেগে উঠতে পারে। ঝিনুকের শরীরটা থরথর করে পারুলের বাহুপাশে অস্বাভাবিক রকমের কাঁপছে। গোটা গ্রামের আকাশ বাতাস ভরে উঠল প্রতিধ্বনিত একটাই কথাতে, ডাইনিকে পুড়িয়ে মারো, ডাইনিকে পুড়িয়ে মারো, ডাইনিকে পুড়িয়ে মারো, ডাইনিকে না
না না, এটা মিথ্যে, এ মিথ্যে। আমরা কেউ ডাইনি নই, কেউ নই। মাঝে কেটে গেছে 50টা বছর। গ্রামের কিছু মেঠো রাস্তা এখন পাকা রাস্তায় পরিণত হয়েছে, কিছু রাস্তা এখনো মেঠোই রয়ে গেছে। ইদানিং গ্রামে পুলিশের আনাগোনা শুরু হয়েছে সপ্তাহখানেক হলো। আর সন্ধ্যার আলো নামতে না নামতেই আবারও এক অদ্ভুত অস্বস্তি নেমে আসে বালিয়া গ্রামের বুক জুড়ে। 50 বছর পেরিয়েও যেন সেই অন্ধকারের স্বভাব এখনো বদলায়নি, বরং আরো ঘন হয়েছে, আরো ভারী হয়েছে। গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছে এক মাঝবয়সী নারী, চুল এলোমেলো, শাড়ির আঁচল ধুলোয় মাখা, চোখ দুটো রক্তবর্ণ আর ক্লান্তিতে ডুবে থাকে। সে থেমে থেমে প্রতিটা বাড়ির সামনে দাঁড়ায়, প্রতিটা উঠোনে উঁকি দেয়, আর কাঁপা কাঁপা গলায় প্রশ্ন ছুঁড়ে দেয় বাতাসে। আমার মেয়েটাকে কি কেউ দেখেছো? কেউ দেখেছো আমার মেয়েটাকে? কেউ উত্তর দেয় না, চোখ খুলে তাকায়ও না। দরজাগুলো অল্প শব্দ করে বন্ধ হয়ে যায়, জানলার ফাঁকগুলো নিঃশব্দে সরে আসে, যেন এই প্রশ্নের উত্তর জানাটাই একটা অভিশাপ। কারণ এটাই প্রথম নয়, এর আগেও, মাত্র কয়েকদিন আগে আর একটা 12 বছরের মেয়ে এভাবেই হারিয়ে গেছে, কোনো চিহ্ন ছাড়াই, কোনো উত্তর ছাড়া। স্থানীয় পুলিশ বাহিনী অনেক খোঁজ করেও কোনো সন্ধান করে উঠতে পারেনি। গ্রামের প্রাচীন বটগাছের গোড়ায় আধশোয়া অবস্থায় পড়ে আছে দাশু খুড়ো। শরীরটা যেন আর তার নিজের কথা শোনে না, পা দুটো নিষ্ক্রিয়, হাতগুলো কাঁপে। তার বয়স এখন 110 পেরিয়ে গিয়ে তাকে প্রায় মৃত মানুষের ছায়ায় পরিণত করেছে। মাটির উপরে পিঠ ঘষে ঘষেই সে নড়াচড়া করে, যেন এই পৃথিবীর সাথেও তার সম্পর্ক আর সোজা নেই। পাগলের মতো ছুটে বেড়ানো সেই 12 বছরের মেয়েটার মাকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে সে দেখতে থাকে। তারপর কাঁপতে থাকা ঠোঁটটা নড়ে ওঠে, গলাটা জড়ানো, শব্দগুলো ভাঙাচোরা। পাপ, পাপ, বড় পাপ করেছিলুম আমরা। সে যেন নিজের সাথেই কথা বলে, আবার যেন পুরো গ্রামটার উদ্দেশ্যেই শোনায়। এই বাপেই গোটা গাঁ উজাড় হয়ে যাবে, কেউ রেহাই পাবে না, কেউ না। তার কথাগুলো বাতাসে যেন ঝুলে থাকে, ঝিঁঝি পোকার ডাক যেন হঠাৎ করেই থেমে যায় এক মুহূর্ত। দূরে কোথাও কুকুর ডেকে ওঠে অকারণেই, আর সেই অন্ধকার ধীরে ধীরে নিঃশব্দে আবারও গ্রামটার বুকে যেন চেপে নামতে থাকে। গ্রামে পরপর দুটো অপহরণের ঘটনা, তাও আবার মাত্র 1 সপ্তাহের ব্যবধানে। দুজনাই মেয়ে আর দুজনাই 12 বছর বয়সী। স্থানীয় পুলিশ প্রশাসন বাধ্য হলো এবার নড়ে চড়ে বসতে। ঘটনার গুরুত্ব অনুযায়ী উপরমহল থেকেও চাপ আসতে শুরু করেছে যথেষ্ট। তাই সাব ইন্সপেক্টর তন্ময় রক্ষিত সিদ্ধান্ত নিলেন, আর নয়, এবারে গ্রামে থেকেই চালাতে হবে তদন্তের কাজ। পুরো গ্রামটার উপরে তিনি নিজের উদ্যোগে নজর রাখবেন। গ্রাম পঞ্চায়েতের কমিটির সাথে মিলিতভাবে তৎপর হয়ে মহকুমা থেকে বাড়তি ফোর্স এনে রাস্তার মোড়ে মোড়ে পাহারার ব্যবস্থা করবেন তিনি। তবে এটুকুতেই সাব ইন্সপেক্টর রক্ষিতের মন শান্তি পেল না। তাই তিনি ঠিক করলেন, গোটা রাতের যে কোনো দুটো সময়ে তার মন মতো তিনিও টহল দিয়ে বেড়াবেন সেখানে। সাথে এটাও দেখবেন কনস্টেবল আর ফোর্স ঠিকমতো কাজ করছে কিনা। কথা মতো সব ব্যবস্থাই হলো। আজ রাত থেকেই পুলিশ পাহারা বসবে। এসআই রক্ষিত ঠিক করলেন, আপাতত সকালটা তিনি একটু গ্রামের সকলকে জেরা করবেন, সাথে গ্রামটাও অকুস্থল হিসেবে আরেকটু খুঁটিয়ে পরিদর্শন করবেন। জেরার পর্বটা তাহলে প্রথমে যে ঘর থেকে 12 বছরের মেয়েটি অপহৃত হয়েছে সেই পরিবার এবং তার আশেপাশের প্রতিবেশীদের দিয়ে শুরু করা যাক। প্রথম অঘটনটা ঘটেছিল গাঁয়ের মিত্তির মশাইয়ের বাড়িতে।
অঘোরচাঁদ মিত্তির গাঁয়ের বেশ গণ্যমান্য ব্যক্তি, বেশ হোমড়া চোমড়া গোছের। এককালে তিনিও মোড়ল হয়েছিলেন, তবে এখন সেই সবটাই পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে চলে যাওয়ার পরে মোড়ল পদটাই অবলুপ্তির পথ নিয়েছে এখন। এসআই রক্ষিত আবারও এক প্রস্থ জেরা করবেন শুনে তিনি ব্যাপারটাকে মোটেই ভালো মনে গ্রহণ করলেন না। বললেন, 7 দিন ধরে আমার নাতনিটার কোনো খবর তো আনতে পারলেন না। অযথা জেরা করে নাটক করছেন, আর সাথে আমাদের যত হেনস্থা। এসআই রক্ষিতের সাথে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসুদেব মাল। তিনি অঘোর মিত্তিরকে আশ্বস্ত করে বললেন, মিত্তিরদা, উনি তো চেষ্টা করছেন নাকি? আমরা গ্রামের লোক যদি ওনার দরকার মতন ওনাকে সাহায্য করি, তবে একদিন ঠিকই আপনার নাতনিকে উনি ফিরিয়ে আনবেন। আর তাছাড়াও ও তো শুধু আপনার একার নাতনি নয়, আমাদের গাঁয়ের মেয়ে, আমাদেরও যথেষ্ট আপনার। থামো তো বাপু, 1 সপ্তাহ ধরে খুঁজেই চলেছে। মাঝে পরামানিকদের মেয়েটাও উধাও হলো ওনাদের নাকের ডগা দিয়ে, আর ওনারা বসে বসে তা দিচ্ছেন। ওনাদের মদদ আমার বোঝা হয়ে গেছে। বলুন বলুন, আপনার আর কি জানার আছে? ধন্যবাদ। ঘটনার দিনটা যদি একটু খুলে বলতেন, মানে কিভাবে, কখন ঘটনাটা ঘটলো, আপনারা কখন টের পেলেন যে এটা অপহরণের ঘটনা হতে পারে, এইগুলো। সেদিন তো গোটাটাই বললাম। বলেছিলেন, রেকর্ডও আছে। তাও যদি কিছু স্কিপ হয়ে গিয়ে থাকে, তাই আরেকটি বার যদি। বুঝেছি, বেশ শুনুন, আর খুব মন দিয়ে শুনুন এবার। নিশ্চয়ই। সন্ধে তখন ওই 6টা নাগাদ হবে। বৌমা তুলসী তলায় ধূপ দেখিয়ে শাঁখ বাজাচ্ছে, আর বটু তখন মুড়ি মাখার জন্য নারকেল কুচো করছিল কাটারি দিয়ে। বটু মানে বটকৃষ্ণবাবু? হ্যাঁ, আমার ছেলে বটু। বেশ, তারপর? আমি ঘরে বসে বুড়িকে ছোটদের রামায়ণটা পাঠ করে শোনাচ্ছিলাম। বুড়ি মানে আমার নাতনি সুলেখা। হ্যাঁ, বুঝতে পেরেছি, আপনি বলুন। হ্যাঁ, তো বুড়ি আমার খুব ন্যাওটা। সীতার সোনার হরিণ চাওয়ার জায়গাটা খুব মন দিয়ে শোনে, বারবার ওই জায়গাটাই শুনতে চায়। আর আমি ওকে হাত পা নেড়ে বড় বড় চোখ পাকিয়ে বলতাম। খুব খুব মজা পেত বুড়ি। বলতে বলতে খদ্দরের পাঞ্জাবির খুঁট দিয়ে চোখের জল মুছলেন মিত্তির মশাই। তো ওই জায়গাটা সেদিনও সবে শেষ করেছি, আর তখনই ওর বাথরুম পেল। আর সেই যে বাথরুমে গেল আর ফেরেনি, তাই তো? অতি কষ্টে ধীরে ধীরে মাথা নাড়লেন অঘোরচাঁদ মিত্তির। বটুকে বারবার বলেছিলাম পয়সা করি কিছু খরচা করে বাথরুমটা দাওয়ার পাশটায় করে নে, তো সে শুনলে তো আমার কথা। রাতের অন্ধকারে অমন বাড়ির বাইরে পুকুর পাড়ে কলঘর, ঘরের মেয়ে বউরা যায়, কখন কি হাওয়া বাতাস লেগে যায়। আজকালকার সব বাতব্বর ছোঁড়া বুড়ো মানুষের কথাখানায় আমল দিলে তো। আমায় ওজোর দেখালে, দাওয়ায় তুলসী মঞ্চ, ওখানে কল ঘর ভালো দেখায় না। ঠিক আছে, মানলুম। ঘরের পেছনের দাওয়াখানা, ওটা তো হাওদাই, ওখানে তো কোনো ঠাকুর দেবতা নেই। কথাটা আপনি খুব একটা ভুল বলেননি। আপনাদের বাথরুমটা আপনাদের বাড়ি থেকে যেভাবে ডিটাচড, তাতে এরকম কোনো অঘটন রাত বিরেতে ঘটলে বাড়ির কারোর টের পাওয়ার কথাই নয়। সেটাই সেটাই কে বোঝায়? আর এ তো আর শহরের সন্ধে নয়, এ গাঁয়ের সাঁঝ হলো গিয়ে মাঝ রাত। আর তাছাড়া এ গাঁয়ের অভিশাপও আছে, এলাকার হাওয়া বাতাস একদম ভালো নয়। অভিশাপের ব্যাপারটা আমিও শুনেছিলাম বাসুদেব বাবুর মুখেই। ব্যাপারটা কি বলুন তো? পঞ্চায়েত প্রধান বাসুদেব মাল এবার মুখ খুললেন। সে স্যার আজ থেকে বছর 50 আগের ঘটনা। এ গায়েরই কিছু লোক গায়ের এক বউ আর তার মেয়েকে পুড়িয়ে মেরেছিল ডাইনি সন্দেহে। সেই থেকে গায়ের লোকেদের বিশ্বাস মামের অতৃপ্ত আত্মা একদিন আসবে প্রতিশোধ নিতে। সেই পরিবারের লোক থাকে এখন এই গ্রামে? না মশাই, বালিয়ার পূব পাড়ায় তাদের ঘর ছিল।
এই ঘটনার পর তো তাদের পরিবার ওলা উঠে উজাড় হয়ে যায়। সে বউয়ের এক ছেলেও ছিল, 3 দিনের জ্বরে সে বেচারাও মারা যায়। তারপর তারপর আর কি, আস্তে আস্তে গোটা পরিবার শেষ। আরে মশাই, শাশুড়িটাই তো ছিল পালের গোদা, সেই তো গোটা গাঁকে উস্কেছিল। আপনি আপনি ওই দাশু খুঁড়োর কথা জানেন? সে কে? কি হে বাসু, বলনি? বলছি অঘোরদা স্যার, আজই তো দেখেছেন তাকে। বটতলায় এক থুরথুরে বুড়োকে দেখলেন না স্যার আজকে? ও হ্যাঁ হ্যাঁ, ও তো নড়তে চড়তেই পারে না, পুরো অথর্ব। পাপ মশাই পাপ। বউটার মেয়েটাকে মারার ব্যাপারে ও ও ছিল একটা মাথা। বউটার উপর কুনজর ছিল খুঁড়োর। ওর মৃত্যু এত সিধা নয়। বলে 110-এর কাছাকাছি বয়স। খুঁড়ো এখন সিধে হতে পারে না, শরীর শুকিয়ে দড়ি। তাও দেখেন স্যার, মরণ নেই, পাপের বোঝা বইতেই হবে। তার মানে ওই যে পাপ পাপ করে লোকটা প্রলাপ বকে, সে তাহলে এই পাপের কথাই বলে? নয় তো কি স্যার। আচ্ছা, যে বাচ্চাটাকে পুড়িয়ে মারা হয়েছিল ওই বউটার সাথে, তার বয়স কত ছিল? ওই 11 কি 12। কিন্তু বলতে গিয়েও যেন থমকে গিয়ে পঞ্চায়েত প্রধান বাসুদেব মালের দিকে চমকে গিয়ে তাকালেন। বাসুদেব বাবুও একরকম চমকিত দৃষ্টি বিনিময় করলেন মিত্তির মশাইয়ের সাথে। আর পরপর দুটো কিডন্যাপেও ভিকটিম মেয়ে, বয়স 12। আপনি কি 50 বছরের পুরনো ওই ঘটনার সাথে কোনো যোগসূত্র পাচ্ছেন? যদিও আপনারা বলছেন ওদের পরিবারের কেউ বেঁচে নেই, তবে এমনটা তো হতেই পারে সেই সময়ে হয়তো ওদের কেউ পরিচিত ছিল। হতে পারে ওই বাচ্চা মেয়েটার বন্ধু, তখন ছোট ছিল, কিছু করতে পারেনি, এখন সুযোগ পেয়েছে সে শোধ নেওয়ার। আচ্ছা, এই ধরনের ঘটনাগুলো সাধারণত জনসমক্ষেই হয়ে থাকে, এক্ষেত্রেও সেটাই হয়েছিল তো? তাই তো শুনেছি। আমরা তো তখন ছোট, আর এখান থেকে পুবপাড়ায় খুব একটা যেতামও না। তাই তবে শুনেছি ওখানে এক পুকুর পাড়ে খুঁটিতে মা মেয়েকে বেঁধে। ওই আর কি, অত গভীর ব্যাখ্যার কোনো দরকার নেই। কিন্তু একটা ব্যাপার খেয়াল করুন, সাদৃশ্য শুধু জেন্ডার বা বয়সেই নয়, স্থানেও আছে। দুটো কিডন্যাপের ঘটনাই কিন্তু ঘটেছে বাড়ি সংলগ্ন পুকুর পাড় থেকে। এতটাই কি কাকতালীয় ব্যাপার, নাকি কেউ কোনো সংকেত দিতে চাইছে আমাদের? ওই দাশু খুঁড়োই ঠিক। সে পাপের মাসুল এতদিন পর গোটা গ্রামকে গুনতে হচ্ছে। ওই মা মেয়ের অতৃপ্ত আত্মা তাদের প্রতিশোধ নিচ্ছে। ইসাই রক্ষিত বুঝলেন এদের চিরাচরিত ধারণাকে ভেঙে দেওয়ার চেষ্টা করে লাভ নেই। তবে একটা ব্যাপার ঠিক, সেই ঘটনার সাথে অপহরণগুলোর একটা যোগসূত্র থাকলেও থাকতে পারে। প্রতিশোধ তো কেউ নিচ্ছে, এটা ঠিক, তবে সে কি সত্যি আত্মা নাকি কোনো মানুষ, সেটা তবে তদন্ত সাপেক্ষ। আপাতত একটা জোরদার ক্লু যখন পাওয়া গেছে, সেটা ধরেই এগোনো যাক। জেরার কাজ এখনকার মতো মুলতুবিই রাখা থাক, কারণ এমনিতেও অপহৃত মেয়েটির মা এখনও ঠিক স্বাভাবিক হতে পারেননি সেই ঘটনার পর। এই সময় বারবার এতটা চাপ দেওয়া ঠিক হবে না তাকে। তবে রক্ষিতবাবু মনস্থির করলেন বড় মাঠের তাঁবুতে ফেরার পথে একবার তিনি পরামানিকদের বাড়িটা হয়ে যাবেন। দ্বিতীয় যে মেয়েটি অপহৃত হয়েছে সে ওই বাড়িরই, যদি আর কোনো ক্লু বা কানেকশন কিছু পাওয়া যায় এই আশাতে। রাতে আবার নিজে দুপ্রস্থ টহল দিতে বেরোনোর ব্যাপারটাও আছে। তবে এখন তিনি ঠিক করলেন দুপ্রস্থটাকে 3 প্রস্থ করবেন তিনি, কারণ দুটো ঘটনার সময়ে যখন সন্ধে 6টা থেকে 6:30টার ভিতরে, তখন ওই সময়টার একটা তাৎপর্য নিশ্চিতভাবেই থেকে যাচ্ছে। তবে ফেরার সময় মনটা বড্ড ভারী হয়ে গেল তন্ময় রক্ষিতের। কিছুই না, বছর 50 আগের সেই মা এবং মেয়ের করুণ পরিণতির কথা মনে হলেই বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে তার। রিলিজিয়াস ডগমাটিজম মানুষকে কতটা নৃশংস করতে পারে যে এক অসহায় গ্রামের বউ আর তার বাচ্চা মেয়েকেও সেই প্রকোপ থেকে নিস্তার দেওয়া যায় না। তন্ময়বাবুর এই এক দোষ। কত বছর আগের কথা,
তাও আবার যে দুজন মানুষকে তিনি জীবনেও কখনো চোখে দেখেননি, তাদের কথা ভেবে তিনি কষ্ট পাচ্ছেন। এত নরম স্বভাবের মানুষ সে কিভাবে পুলিশে চাকরি করছেন, তাও আবার এত সফলতার সাথে, সেই প্রশ্ন তার ছেলেবেলাকার বন্ধুদেরকেও ভাবায়। পরামানিকদের বাড়ি যেতে বেশ দুপুর হয়ে গেল, তাই পরামানিক কর্তা না খাইয়ে তন্ময়বাবুকে ছাড়লেন না। এই গ্রামের লোকেদের আতিথেয়তার প্রশংসা কেন যে সর্বত্র, এবারে তিনি সেটা বুঝলেন। একে এমন শোকের পরিবেশ, বাড়ির ছোট মেয়েটা নিখোঁজ, তার উপরে ওনাদের অবস্থাও মৃত্যুদের মতো অতটা ভালো নয়। তারপরেও লোকটা তার সাধ্য মতো যতটা পেরেছেন চেষ্টা করলেন অতিথি সেবা করার। বললেন, আগে এই নারায়ণ সেবার সুযোগ পেলে আমরা ছাড়ি না স্যার। আপনি আপনি খেয়ে নেন, তারপর নয় কথা হবে খান। আগে আগে দুটি মুখে দেন দেখি কিছু। শুকনো মুখে কি আর কাজ হয়? দুপুরের খাওয়া বলতে খুবই সামান্য, তবে সাথে যে আন্তরিকতাটা পেলেন তন্ময়বাবু, তা গোটা ব্যাপারটাকেই অমূল্য করে তুলল। খাওয়া শেষে মাটি লেপা দাওয়ায় হাত মুখ ধুয়ে পরামানিক কর্তার ঘরের ছাউনিতে গিয়ে বসলেন তিনি। তবে মেয়ে লিপির কথা তুলতেই মুখের গদগদ ভাবটা কর্পূরের মতো উবে গেল তার। তার মেয়েও প্রায় একইভাবে উধাও হয়েছিল। কাছেই খাড়ায় ছিল, জানেন আমার মাটা ঝাড় দেওয়ার সময়ও কলা পেয়েছে। হঠাৎই দেখি অত অত কলকলের মেয়েটা কিছু কইছে না। প্রাণে প্রাণে কেমন খটকা লাগে। ফিরে দেখি নাই নাই তো নাই তো নাই, কোথাও নাই। কত কত খুঁজছি তাকে, ডেকে 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 গলা গান ছিঁড়ে ফেলছি, পাইনি। আরে কোথায় গেলি তুই? কোথায় আছে? কেমন আছিস মা? কিছুই জানি না। তন্ময়রক্ষিতের বুকেও আবার যেন সেই অকৃত্রিম মোচড়টা লাগে। সে তড়িঘড়ি কথা ঘুরিয়ে 50 বছর আগের সেই ঘটনার ব্যাপারটা কনফার্ম করতে চান। ব্যাপারটা যে সত্যি তাতে আর কোনো সন্দেহ নেই। পুরো বালিয়া গ্রামের সকলেই জানে ঘটনাটা। এসআই রক্ষিত জিজ্ঞেস করলেন, আচ্ছা, সেদিন যারা এই নৃশংস ঘটনার সাথে জড়িত ছিল তাদের পরিবারের কেউ কি এই গ্রামে এখনো বাস করে? করে তো, করে। পাড়ায় 2 ঘর তো আছে, বাসকদের ঘর আর আলী কসাইয়ের পরিবার। ওদের সাথে যোগাযোগ করতে পারলে ভালো হতো। দেখি মালবাবুকে বলে। সে সে ডাইনির আত্মা যদি মরার শোধ নেয় তো বাঁচি আমারই কেন? আমারই কেন? আমার পরিবার তো আর তার কোনো ক্ষতি করে নাই। হ্যাঁ, ডাইনি নয়, মেয়ে, একজন সাধারণ মেয়ে। আর শোধ কেউ নিচ্ছে ঠিকই, তবে সে আর যাই হোক, কোনো আত্মা নয়। মাফ করবেন বাবু, মাফ করবেন। মুখ্য সূক্ষ্ম মানুষ, অত শত বুঝি নাই। তবে 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 লিপিটারে খুঁজি দেন, দয়া করে খুঁজি দেন। ওর মায়ের দিকে তাকানো যায় না বাবু, মায়ের দিকটায় তাকানো যায় না। সারাদিনে কিছুটি দাঁতে কাটে না লিপিমা ঘুমার পর থেকে। এক মনে খালি তাকাই থাকে। আজও তো দেখলেন কেমন ছড়ায় ছিটায় গিরাস নিল। স্যার, আমার মেয়েটারে আমার কোলে এনে দেন স্যার, দয়া করে, আমায় দয়া করে। ও বড় বিপদে আছে যে। আমাকে ছাড়া দণ্ড টিকতে পারবে না স্যার, দয়া করে। আবারও খালি গায়ে কাঁধের ওপরে ফেলা গামছাটার খুঁট দিয়ে চোখটা মুছলেন ভদ্রলোক। তন্ময়রক্ষিত মনে মনে ভাবছিলেন, এই আত্মার ব্যাপারটা কি সত্যি হতে পারে? যদি সত্যিও হয়, তবে এভাবে মুষ্টিমেয় কজনের পাপে একদিনে গোটা গ্রাম কি উজাড় হয়ে যাবে? যেভাবে রাজার পাপে রাজ্য নষ্ট হয়,
হঠাৎ করেই তার মনে হলো প্রথম ক্ষেপের টহলটা তবে পূবগাঁয়ে দেওয়া যাক। অগস্থলের সূচনাই যখন এখানে বলে সকলের বিশ্বাস, এই পূবগাঁটা যেন বালিয়া গ্রামের মধ্যে এখনো সবচাইতে অনাদি প্রাচীন। তন্ময়বাবু সেখানে পা রাখতেই তার মনে হলো তিনি সময়ের উল্টো স্রোতে 40-50 বছর যেন পিছিয়ে গেছেন। তন্ময়বাবুর সেই অনুভূতিটা ক্রমে একটা গা ছমছমে অভিজ্ঞতার রূপ নিল। সবে সন্ধে 6টা বাজে, কিন্তু পূবগাঁয়ে তার মধ্যেই যেন নেমে এসেছে গভীর মধ্যরাতের নিশ্চিদ্র অন্ধকার। প্রদীপের ক্ষীণ শিখার মতো গোধূলির আলোটুকু নিভে যেতেই চারপাশ এক অদ্ভুত আড়ষ্টতায় থমকে গেল। গ্রামটা যেন কেবল প্রাচীন নয়, এক আদিম অভিশাপের মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। বাঁশঝাড়ের ভিতর দিয়ে বয়ে আসা ঠান্ডা বাতাসটা যেন বিলাপের সুরে কথা বলছে। শুকনো পাতার মর্মর ধ্বনিতে মনে হচ্ছিল কেউ একজন নিঃশব্দে তন্ময়বাবুর পিছু পিছু হাঁটছে, অথচ ফিরে তাকালেই কেবল ধূসর অন্ধকার। রাস্তার দুপাশে প্রাচীন অশ্বত্থ আর বটগাছের ডালপালা ছড়িয়ে অন্ধকারের মধ্যে যেন এক একটা কঙ্কালসার দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। জোনাকির আলো সেখানে জ্বলছে না, বরং কুমুট একটা কালো চাদরে সবকিছু গ্রাস করে নিয়েছে। মাঝে মাঝে দূর থেকে ভেসে আসা শিয়ালের ডাক আর কুকুরের কান্নার রোল সেই নিস্তব্ধতাকে ছিঁড়ে ফুরফুরে করে দিচ্ছে। কিন্তু সেই শব্দে প্রাণের চেয়েও মৃত্যুর গন্ধ বেশি। পূবগাঁয়ের জীর্ণ ঘরগুলোর বন্ধ জানালা দিয়ে কোনো আলোর রেখা বাইরে বেরিয়ে আসছে না, যেন ভিতরে যারা আছে তারা মানুষ নয়, বরং কোনো বিস্তৃত অতীতের নীরব সাক্ষী। তন্ময়বাবুর মনে হলো মাটির সোঁধা গন্ধের সাথে মিশে আছে পচা খড় আর চন্দন কাঠ এবং ধূপের একটা ভারী সুবাস, যা সাধারণত শ্মশানের নিস্তব্ধতায় পাওয়া যায়। প্রতিটা পা ফেলতেই তার মনে হচ্ছিল তিনি কোনো জীবন্ত গ্রামে নয়, বরং সময়ের কবরে বন্দি এক প্রেতপুরীতে প্রবেশ করেছেন। গ্রামের শেষের পুকুর পাড়টাতে পৌঁছতেই তন্ময়বাবুর মনে হলো একটা ছোটখাটো নেক্রোপলিস। এমন স্থির স্থবির জল যে হতে পারে তিনি কখনো কল্পনাতেও ভাবতে পারেননি। জলের উপরে কোনো কুঁচপোকা বা ফড়িংয়ের ফরফর করে লাফানোর মতো ন্যূনতম স্পন্দনটুকুও নেই। একটা চিরন্তন স্পন্দনহীন বোবা জল। অদূরে একটা ক্ষীণ আলোর কম্পন যেন সময়ের গণ্ডিতে আটকে থাকা নিশ্চুপ গ্রামটাকে একটু জীবনের ছোঁয়া দিয়েছে। অপরিসীম কৌতূহল নিয়ে সেদিকে এগোলেন তন্ময় রক্ষী। খানিকটা এগোনোর পরে তিনি বুঝলেন এই আলো আদতে সরাসরি কোনো আগুনের শিখা থেকে ছড়িয়ে পড়া। বৈদ্যুতিক কৃত্রিমতার ন্যূনতম আভাসটুকু তাতে নেই। আবারও বেশ খানিকটা এগিয়ে তিনি দেখলেন একটা জঙ্গলের ঘন ঘটার মাঝে আকস্মিক অপ্রত্যাশিত বিস্তীর্ণ একটা প্রান্তর, আর তার মাঝে খড়কুটো জেলে বিঘত উঁচু এক লেলিহান শিখার আহ্বান, যা আকাশের সামিয়ানা ছুঁতে যাওয়ার স্পর্ধা দেখাচ্ছে। তন্ময়বাবু সেই দিকে একদৃষ্টে তাকাতে সেই আগুন সংলগ্ন অদূর প্রেক্ষাপট এবার তীর তীর করে তার চোখে কাঁপতে শুরু করেছে। একটা ভ্যাপসা গরম আগুনের আঁচে তারও দ্বিগুণ হয়ে উঠছে। তারপরে ডান দিক বরাবর দৃষ্টি ঘোরাতে তিনি যা দেখলেন তাতে এক অপার্থিব চমকে চমকে উঠলেন তিনি। দুটো 11 কি 12 বছর বয়সী মেয়েকে একটা কাঠের খুঁটির সাথে লতাপতা আর দড়ি দিয়ে বেশ শক্ত করে বেঁধে রাখা হয়েছে। মেয়ে দুটোর মাথা অসম্ভব নুইয়ে আছে শরীরের সাথে। তবে কি না, না, ভালো করে খুঁটিয়ে দেখলেন তন্ময়বাবু। না, ওদের মধ্যে প্রাণের স্পন্দনটুকু অক্ষুণ্ণ, বুকে ছন্দবদ্ধ শ্বাস প্রশ্বাস ওঠানামা করছে। কিন্তু ওদের এভাবে বেঁধে রেখেছে কে? আশেপাশে তো কাউকেই দেখা যাচ্ছে না। তবে কি আপাতত ময়দান ফাঁকা? এবারে যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে পর মুহূর্তেই তৎপর হয়ে উঠলেন তন্ময়বাবু। এদের এক্ষুনি মুক্ত করে এইখান থেকে পালাতে হবে আপাতত। অপহরণকারীদের ঘাঁটির খোঁজটা পাওয়া গেল। এদের নিয়ে এক্ষুনি ওয়াকিতে ফোর্সকে অ্যালার্ট করে জায়গাটা ঘিরে ফেলতে হবে।
যতজনই থাক, একটা ছুঁচোও যেন এখান থেকে পালাতে না পারে। না, কেউ আসার আগেই ওদের বাঁধন খুলতে হবে। তার আগে কোনো রকম হল্লা করা যাবে না। সঙ্গে ছুরি আর সার্ভিস রিভলভার দুটোই আছে। আরেকটু এগিয়ে কাছে যেতেই সামনের আগুনের আলোতে মুখ দুটো স্পষ্ট হতেই তন্ময়বাবু নিশ্চিত হলেন ওই দুজনের একজন সুলেখা এবং অপরজন হলো লিপি। ছবির সাথে মুখ দুটো হুবহু মিলে গেছে। দ্বিগুণ উৎসাহের সাথে পকেট থেকে ছুরিটা বের করে ওদের বাঁধনটা খুলতে যেতেই ওদের তন্দ্রাভাবটা কেটে পার্থিব সম্বিত ফিরে আসে। চুপ চুপ চুপ, আমি খারাপ লোক নই। তোমরা চিৎকার করলে বরং খারাপ লোকেরা চলে আসবে। আমি তোমাদের এখান থেকে নিয়ে যেতে এসেছি। আমি তোমার হাত খুলে দিচ্ছি, আমরা পালাবো। মায়ের কাছে যাব। যাবো তো, আমি তোমাদের পৌঁছে দেব। এখন একদম আওয়াজ করো না। এই বলে ছুরিটা বাঁধনের উপর ঘষতে ঘষতে একটু একটু করে কাটতে থাকেন শক্ত লতাপাতা আর মোটা দড়ির গোছা। প্রায় কাজ শেষ করে এনেছেন তিনি। ইমতাবস্থায় হঠাৎ করেই চোখের সামনে একটু একটু করে এগিয়ে এলো একটা নীলপাড়ে সাদা আঁচল। থমকে গেলেন এসআই তন্ময় রক্ষিত। কাঁপা কাঁপা হাতে ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালেন তিনি। এবারে চোখের সামনে তিনি যা দেখলেন তাতে তার হুঁশ উড়ে যাওয়ার জোগাড় হলো। হঠাৎই আসা একটা এলোমেলো বাতাসে উদ্ভ্রান্তের মতো উঠছে মহিলার এলোমেলো চুলগুলো। কপালে তার লাল টকটকে রক্তবর্ণ গোল থালার মতো টিপ। আধপোড়া কুঁচকানো মুখের একপাশে মাড়িবিহীন দাঁতের সারি বেরিয়ে আছে। আর একটা চোখের কোটর পুড়ে গিয়ে কুঁচকে গিয়ে সেই চোখের অস্তিত্ব নিশ্চিহ্ন। ডান কানের পাশ থেকে আধপোড়া দলা পাকানো মাংসের অংশ খানিকটা ঝুলে আছে। আর দাঁতের সারির ওপর নিচে দুটো করে কৃন্তক দাঁত অসম্ভব রকমের বড়, যা কোনো মানুষের ক্ষেত্রে দেখা অসম্ভব। বিভৎস অলিক সেই মুখটা হঠাৎ করে উচ্চস্বরে আকাশ বাতাস কাঁপিয়ে এক অকারণ অট্টহাসির প্রতিধ্বনিতে আশপাশের পরিবেশটাকে আলোড়িত করে তুলল। একে ওই রকম মুখ, তার উপরে অমন অলৌকিক হাসি, সব মিলিয়ে তন্ময়বাবুর পক্ষে যেন আর সম্ভব হচ্ছে না নিজেকে জাগতিক সজ্ঞানে রাখার। মহিলার গোটা সাদা শরীরটা জুড়ে নীল শিরার এলোমেলো রেখা অসম্ভব ফুলে আছে এমনিতেই। হাসির দমকে এবার মনে হলো সেগুলো যেন চামড়া ফেটে বেরিয়ে আসতে চাইছে বাইরে। বেশ কিছুক্ষণ পরে সে হাসির দাপটটা শান্ত হলো। তন্ময়বাবু বিস্ফারিত চোখে স্থির পলকে এক দৃষ্টি নিবদ্ধ করে রেখেছেন সেই মহিলার দিকে। এবারে মহিলা তার সেই পাশবিক চোখ দুটো সমেত মুখটা তার দিকে এগিয়ে দেয়। সরু আর লম্বা নখের সারে সমৃদ্ধ দুটো হাত করজোড়ের ভঙ্গিমা এনে ভাঙা খ্যাসখ্যাসে গলায় ঘাড় এলিয়ে দিয়ে সে বলে, নমস্কার কর্তা। অধমের নাম পারুল। পদবী কই এটাই ভাবছেন তো? এই রে, মেয়েদের তো কোনো পদবী আপন হয় না কর্তা, তাই পদবীখানা নেই। পরদিন অঘোরচাঁদ মিত্তিরের বাড়ি যখন তন্ময়রক্ষিত এলেন তখন ঘড়িতে সময় 7টা। গ্রামের দিকে এই সময় মানুষের তন্দ্রা জাতীয় শিথিলতার রেশ পুরোমাত্রায় কেটে যায়। পরিষ্কার আকাশে মেঘে সুস্পষ্ট আনাগোনা, বিস্তীর্ণ প্রান্তরের সাথে সেই মেঘের সখ্যতা, গবাদি পশুদের ধীর পায়ে চড়ে বেড়ানো, নাম না জানা কত পাখির কলরব, গাছগুলোর পাতার ফাঁক দিয়ে উঁকি দেওয়া রোদের নিশানার পুকুরে জলে এসে লুকোছুরি খেলা, এই সব মিলিয়ে গ্রামটা যেন রাতের সেই বিভৎসতা মেশানো অভিশাপের কালিমা মুছে ফেলে নতুন আঙ্গিকে জেগে ওঠে এক অপার সারল্য উদযাপনে। এসআই রক্ষিতকে অগত্যা খালি হাতেই আসতে হয়েছে। মুখে তার ব্যর্থতার বিষণ্ণতার একটা ছাপ স্পষ্ট। মিত্তিরদের বাড়িতে ঢুকতেই তিনি দেখলেন মিত্তির মশাই কাঠের ইজি চেয়ারে শরীরটাকে এলিয়ে দিয়ে গ্রামের সমস্ত ঘটনা ব্যাখ্যা করে চলেছেন এক নাগারে।
এক যন্ত্রমানবের মতো, এবং তার সামনে কাঠের চেয়ারে বসে আছেন এক সাদা ধুতি পাঞ্জাবি পরা ভদ্রলোক। মাথায় কাঁচা পাকা চুল, চোখে আয়তকার ফ্রেমের একটা চশমা, দাড়ি গোঁফ কামানো। ভদ্রলোককে দেখতে এমনিতে খুবই সাধারণ, কিন্তু মুখের মধ্যে বেশ একটা উজ্জ্বল দীপ্তি আছে। মুখে হালকা বলিরেখা ফুটে উঠেছে, মাঝ বয়সের পরিচয়কে কিছুটা স্পষ্ট করার তাগিদে। রক্ষিতকে আসতে দেখে মিত্তির মশাই এবার এলানো শরীরটাকে সোজা করে বসলেন। তারপরে তাকে উদ্দেশ্য করে বললেন, ভালোই হলো আপনি নিজেই এসেছেন, নয়তো আপনাকেই খবর দিতে যাচ্ছিলাম। তন্ময়বাবু আগন্তুকের দিকে জিজ্ঞাসু দৃষ্টি দিতেই মিত্তির মশাই বললেন, আলাপ করিয়ে দিই, আমাদের গাঁয়ের কৃতি লোক চন্দ্রনাথ আচার্য, কলেজের ইতিহাসের অধ্যাপক। ওনার গাঁয়ের এই সংকটে এখানে আসাটা এক প্রকার ভগবানের কৃপা বলতে পারেন। কি রকম? উনি শুধুমাত্র পেশাদার অধ্যাপকই নন, সাথে একজন ক্ষমতা সম্পন্ন গুণীনও বলতে পারেন। ওনাকে আমাদের এই সমস্যার কথাগুলোই বলছিলাম এতক্ষণ। তন্ময়বাবু চন্দ্রনাথ আচার্যকে উদ্দেশ্য করে এবারে বললেন, নমস্কার, আমি সাব ইন্সপেক্টর তন্ময় রক্ষিত। ভালোই হলো আপনি এখানে এসেছেন। সে কি, আপনিও এই কথা বলছেন? হ্যাঁ বলছি, তার কারণ আছে, প্রমাণও আছে। তার আগে আমি চন্দ্রনাথ বাবুকে জিজ্ঞাসা করতে চাই, আপনি কি অলৌকিক সমস্যার সমাধান করে থাকেন? চন্দ্রনাথ বাবুর গলা বয়সের অনুপাতে কিছুটা সরু। তিনি এসআই রক্ষিতের প্রশ্নের উত্তরে বললেন, না, এ পর্যন্ত সেরকম কোনো সমস্যার মুখোমুখি হইনি, তবে কিছু গুপ্ত তন্ত্রবিদ্যা জানা আছে। কলেজে অধ্যাপনা করার সময় অবধূত নামে এক আগমের সংস্পর্শে আসি। আগম বলতে? শৈবতন্ত্র সাধক। তিনি যদিও বাম মার্গী, অর্থাৎ চলতি কথায় যাকে বামাচারী বলা হয়, অর্থাৎ তার সাধন পদ্ধতি খানিক উগ্র। মাদক সেবন, মাংস, সব সাধনা, প্রতিটি স্তর তিনি উত্তীর্ণ হয়েছেন। প্রকৃত অঘোরের কৃচ্ছ সাধনও তিনি করেছেন। মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা, মৈথুন, এই পঞ্চমাচার সাধনায় তিনি সিদ্ধ। তার কাছে কিছুদিন সাধনা ও মুদ্রা অভ্যাস করেছি আমি। বুঝলাম। তা আপনি নিজেও কি সাধনার এই সমস্ত সব স্তর উত্তীর্ণ হয়েছেন? না না, আমি ঘোর সংসারী, রোজগার পাতি করে জীবন ধারণ করি। অত কঠোর তপস্যার জন্য যে ত্যাগের প্রয়োজন তা আমার পক্ষে সম্ভব নয়। আপনার পরিবার আছে? হ্যাঁ, চুচুড়াতেই। আমি এখানে এসেছিলাম পৈতৃক ভিটেটা বিক্রি করার আশায়। তো এসে এখন মিত্তির মশাইয়ের মুখে শুনি গ্রামে এসব অপহরণের ঘটনা ঘটছে। তাতে ওনার বিশ্বাস 50 বছর আগে যে মা আর মেয়েকে অন্যায়ভাবে ডাইনি অপবাদে হত্যা করা হয়েছিল, এ তারই অভিশাপের ফল। উনি ঠিকই বলেছেন। প্রথমটাতে আমি বিশ্বাস করতে চাইনি, কিন্তু কাল সন্ধেবেলায় আমি প্রমাণ পেয়েছি। প্রমাণ পেয়েছেন মানে? কি প্রমাণ পেলেন? সেই পারুলের আত্মা ফিরে এসেছে। এ তারই প্রতিশোধের রোষ। বলছেন? বলছি কারণ কাল আমি পূব গাঁয়ে গেছিলাম সন্ধে 6টা নাগাদ। জমাট অন্ধকার, একটা পুকুর, তার জল অস্বাভাবিক রকম স্থির। দেখেই খটকা লাগলো, হয়তো ওই পুকুর পাড়েই কুকীর্তিখানা হয়েছিল। সেই পুকুরটা পেরোতেই দেখলাম কিছু কাঠ জ্বালিয়ে বিঘত উঁচু আগুনের আয়োজন করা হয়েছে, আর তার পাশেই একটা বাঁশের খুঁটিতে বাঁধা আছে সুলেখা আর লিপি। আশেপাশে তখন কেউ ছিল না। সেই সুযোগে আমি ওদের ছাড়াতে যেতেই এসে হাজির হলো পারুলের আত্মা। সে নিজে স্বীকার করেছে। উফ, কি বিভৎস তার মুখ, ভয়ঙ্কর রক্তহীন সেই শরীর। ভাবলে এখনো গা শিউরে ওঠে আমার। তারপর সে নিজের পরিচয় দিল, আর এও বলল তার নাকি কোনো পদবি নেই। সার্ভিস রিভলভারটা সাথে ছিল, সেটাও যে বের করব সেই শক্তিটুকু আমি পাচ্ছিলাম না। হাত পা ক্রমে অবশ হয়ে আসছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন মৃত্যুর প্রমাদ গুনছিলাম। তারপর কি হলো? তারপর আর সেভাবে কিছু খেয়াল নেই মিত্রবাবু। ধীরে ধীরে সেই আত্মা যেন কেমন হিপনোটাইজড করে ফেললো আমাকে। আমি জ্ঞান হারালাম। যখন জ্ঞান এলো দেখি ভোরের আলো ফুটেছে।
আর সেখানে কোনো খুঁটি, আগুন, পারুলের আত্মা কোনো কিছুই নেই। আর বলতেও খারাপ লাগছে, সুলেখা, লিপি এরা কেউ ছিল না। শুধু কটা পোড়া কাঠের টুকরো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল। অগত্যা আমি ফিরে এলাম, আর সেই আপনার সাথেই প্রথম দেখা করতে এলাম। আপনার ভাগ্য ভালো, সারা রাত ওখানে ওভাবে পড়ে থাকার পরেও আপনি বেঁচে ফিরেছেন। পারুলের আত্মা আপনার কোনো ক্ষতি করেনি। করবে না, কারণ তার উদ্দেশ্য ছিল লিপি আর সুলেখাকে ওখান থেকে নিয়ে পালানো। বটকৃষ্ণবাবুর স্ত্রী এতক্ষণ বোধহয় আড়াল থেকে সবটা শুনছিলেন। এবারে তিনি গায়ের কোনো নিয়মের তোয়াক্কা না করে সোজা বারমহলে চলে এলেন মাথার ঘোমটা ছাড়াই। আকুল কান্নায় আছাড়ি পিছাড়ি করে এসে পড়লেন সোজা মিস্টার রক্ষিতের পায়ে। তারপরে তার দুপা জড়িয়ে ধরে আর্তস্বরে চিৎকার করে বললেন, স্যার, স্যার আমার মেয়েটারে আমার কোলে এনে দেন স্যার। স্যার দয়া করেন আমারে, ও বড় বিপদে আছে যে স্যার। মেয়েটা আমারে স্যার কি দুদণ্ড তিষ্ঠতে পারে না স্যার। দয়া করেন আমার মেয়েটারে আমার কোলে আনি দেন স্যার, আমার মেয়েটারে। মৃত্যুর মশাই বৌমাকে ধরে তুলে শান্ত করলেন। বটকৃষ্ণবাবু এসেছেন স্ত্রীকে অন্দরমহলে নিয়ে যেতে। তিনি শান্ত স্বরে স্ত্রীর উদ্দেশ্যে বললেন, আহা, শান্ত হও বৈশাখী। ওনারা তো চেষ্টা করছেন। নিশ্চয়ই একটা হদিশ যখন পাওয়া গেছে, আমাদের মেয়েকে ওনারা ঠিক উদ্ধার করবে। বিপদের দিনে এত উতলা হলে চলে বলো তো? এটুকু তো নিশ্চিত হওয়া গেল যে আমাদের মেয়ে এখানে উবকাই আছে। দেখবে ওনারা ঠিক সুস্থ দেহে আমাদের মেয়েকে আমাদের কাছে ফিরিয়ে দেবেন। বটকৃষ্ণবাবু স্ত্রীকে নিয়ে ভিতরে চলে যেতেই চন্দ্রনাথবাবু মিস্টার রক্ষিতের উদ্দেশ্যে বললেন, চলুন, পূব গায়ে ওই জায়গাটায় একবার যাওয়া যাক। দয়া করে আর দেরি করবেন না, বেরিয়ে পড়ুন। পরিবারে আমাদের শান্তি ফিরিয়ে দিন। বেশ, চলুন তবে। মিত্তিরদের বাড়ি থেকে কিছুটা এগোতেই ওদের পূবগায়ে যাওয়ার প্রয়োজনীয়তার মাত্রা বেড়ে গেল এক অতর্কিত কারণে। পেঁচাতলার মোড়টাতে বাঁক নিতেই ওরা দেখতে পেল লোকটাকে। না, এই মুখ তো আগে তন্ময়বাবু এদিকে কখনো দেখেননি। লোকটার শরীরে মাংস একটু বেশি, তাই বেশ স্বাস্থ্যবান। মাথাটা গোল ফুটবলের মতো, আর তাতে বেশ চওড়া একটা টাক। নাকের নিচে একটা মোটা গোঁফ, আর ঠোঁটের কোণে দাঁতনের কাঠের টুকরো লেগে আছে দেখেই চন্দ্রনাথবাবু বুঝতে পারলেন লোকটা বেশ হন্তদন্ত হয়ে এসেছে। স্যার, ও স্যার, আপনি পুলিশের লোক? হ্যাঁ, বলুন। তন্ময়বাবু যেন মনে মনে চাইছিলেন একটা চেনা আশঙ্কা যেন আর সত্যি না হয়, কিন্তু বিধি বাম। লোকটা দুহাত জোর করে বললেন, ছেলেটারে সকাল থেকে খুঁজে পাচ্ছি না স্যার। প্রথম থেকে পুরোটা বলুন, ছোট বড় যেই ঘটনাই হোক, কিছু বাদ দেবেন না। বিটলু আমার বেটা, গায়ের আর সকলে লাখান। সকালে ওঠার ছাড় গতর নাই। আজ সকালে দাঁতন করছি, হঠাৎই খ্যাত হলো। দেরি করে বটে, কিন্তু এত দেরি তো হয় না। তো ভাইবলুম যাই ডেকে তুলে দি। ঘরে গিয়ে দেখি ছেলে নাই। তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও পাই নাই স্যার। স্যার আমার বেটাটারেও ধরে নিয়ে গেছে। আপনার ছেলে কি আলাদা সুতো? না স্যার, আমাদের লগে একসাথে। ছোট ছেলে একা শোবে কি স্যার? আপনাদের বলতে আপনার আর আপনার স্ত্রীর? হ্যাঁ স্যার। যখন ঘুম থেকে উঠলেন তখন ছেলে ছিল পাশে? তো খেয়াল করিনি স্যার, রাতে আফিম নে তো চোখে নিন লাগিছিল। আর আপনার স্ত্রী, তিনি খেয়াল করেননি? তাজ্জব ব্যাপার স্যার, আমার বউটার আমারও আগে ঘুম ভাঙে, আর আজ ঘরে গিয়ে দেখি তখন সে ঘুমায় আর বেটাটা পাশে লাই। তার মানে ঠিক কোন সময় আপনার ছেলে উধাও হয়ে গেছে সেটা সঠিকভাবে আপনার জানা নেই, তাই তো? না স্যার। তার মানে মাঝরাতেও হতে পারে, বা ভোর রাত, বা সকালেও হতে পারে। আচ্ছা, আপনাদের বাড়ির আশেপাশে পুকুর আছে? না স্যার, তবে খানিক দূরে একখানা আছে। তবে সে পুকুরে নাইতে কেউ যায় না স্যার। বোবা পুকুর স্যার, বোবা পুকুর, অভিশাপ আছে ওতে। চন্দ্রনাথ আশ্চর্য হয়ে এতক্ষণ সব কথা চুপ করে মন দিয়ে শুনছিলেন। এবারে তিনি জিজ্ঞেস করলেন, আপনি কি পূব গা থেকে আসছেন? হ্যাঁ স্যার। আপনার নামটা একটু বলবেন?
গায়ের লোক আমারে কেষ্ট বলি ডাকে। আমার নাম ওই কেষ্ট বসাক। তন্ময়বাবু ঝট করে চমকে উঠলেন। তৎক্ষণাৎ প্রশ্নের তীরটা ছুঁড়ে দিয়ে কেষ্ট বসাককে বললেন, আপনি পূব গাঁয়ের বসাক পরিবার? আচ্ছা, যে অভিশাপের কথা বললেন ওই পুকুর ঘিরে, তার সাথে কি আপনার পরিবারও জড়িত ছিল? ভদ্রলোক এবার অপরাধী মুখে নীরবে মাথা নেড়ে বলল, ছিল স্যার, বাপের মুখে শোনা। আমার দাদুও দলে ছিল। দাদুরে পাপ ছাড়ে নাই স্যার, ছাড়ে নাই। শেষ বয়সে মুখে রক্ত উঠে মরছিল। আর আপাতত একটা শেষ প্রশ্ন, আপনার ছেলের বয়স 12, তাই তো? হ্যাঁ স্যার, এই 3 মাস হলো 12 বছর পূর্ণ করেছে স্যার। তন্ময়বাবু চন্দ্রনাথ বাবুর দিকে ফিরে বললেন, কিছু প্যাটার্ন তো ঘেঁটে গেল মশাই। যেমন? যেমন সময়টা আর সন্ধে 6টা থেকে 6:30টার ভিতর রইল না। নিঃসন্দেহে সময় নিয়ে একটা দোটানা থাকলেও নিশ্চিত সেটা সন্ধে নয়। আর আর পুকুর পাড়? তবে এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এমনটা তো হতেই পারে বিল্টু পুকুর ধারে রাতের কোনো সময় গিয়েছিল, ওনারা ঘুমিয়েছিলেন বলে টের পাননি। স্যার, ছেলেটারে খুঁজে দেন স্যার। আপনার দুটি পায়ে পড়ি স্যার, ছেলেটারে আমার খুঁজে দেন। শুনুন শুনুন, শান্ত হন। আমরা চেষ্টা করছি, পূব গায়ের দিকেই যাচ্ছিলাম আমরা। চলুন, আপনার বাড়িটা একেবারে হয়েই নয় ফিরবো। আচ্ছা, আপনাদের বাড়ি থেকে ওই খানিক দূরে ওই যেটাকে বোবা পুকুর বললেন, ওদিকটাতে একবার গিয়েছিলেন ছেলেকে খুঁজতে? না স্যার, ছোট থেকেই বাপের বারণ ছিল। যাওনের আদত লাই তো, সেই মাথায় আসলো নি। বুঝলাম, বেশ চলুন। আচ্ছা চন্দ্রনাথ বাবু, এবার তো তাহলে একবার বাসুদেব বাবুকেও খবরটা দিতে হয়। হ্যাঁ চলুন, ওনাকে এখন আশা করি ঘরেই পাবো। ওনাকে সাথে নিয়েই যাই নয় একেবারে। সেই ভালো, চলুন। কেষ্ট বসাককে উদ্দেশ্য করে চন্দ্রনাথ বাবু বললেন, চলো হে। পূবগাঁয়ের বসাকদের বাড়ির দৃশ্যটা এখন মিত্তির মশাই বা পরামানিকদের বাড়ির থেকে কিছু আলাদা নয়। সেই একই রকমের থমথমে ভাব আর কেষ্ট বসাকের স্ত্রীর শোকে বিচলিত হয়ে বলতে থাকা কিছু অসংলগ্ন কথা এবং ছেলেকে ফিরে পাওয়ার অনুরোধ। তারও যেন আজ শুধু এইটুকুই সম্বল। তন্ময়বাবু ঠিক করলেন সকালের আলোতে পূবগাঁটা একটু ঘুরে দেখবেন। বিশেষ করে বোবা পুকুরের পাশের ওই বড় ফাঁকা জায়গাটাতে আরেকবার তিনি যেতে চান, যেখানে গতকাল প্রথম তার মোলাকাত হয়েছিল পারুলেন আত্মার সাথে। পথ চলতি হঠাৎই গ্রামের পঞ্চায়েত কমিটির প্রধান বাসুদেব মালের অদূরে ধীরে ধীরে নড়তে থাকা বস্তুটাকে এক মনে নিরীক্ষণ করতে শুরু করলেন তিনি। তাকে এভাবে হঠাৎ করেই দাঁড়িয়ে পড়তে দেখে চন্দ্রনাথ আচার্য বললেন, কি দেখছেন বলুন তো? ওই যে লোকটা। কে ও? খুব যদি ভুল না করি, দাসখুড়ো। কাছে গিয়ে দেখা গেল বাসুদেব বাবুর অনুমানই সত্যি। কিন্তু প্রশ্ন হলো, দাসখুড়ো এখানে এলো কিভাবে? বটতলা থেকে এত দূরে পূবগাঁয়ে 110 বছর বয়সী এক অথর্ব বৃদ্ধের পক্ষে একবেলার ভেতরে চলে আসা তো অসম্ভব। তার থেকেও আশ্চর্যের ব্যাপার, ওর আসল ঘর কিন্তু এখানে। তবে উনি বটতলায় আছেন কবে থেকে, আর সেখানে গিয়েছিলেনই বা কেন? কবে থেকে আছেন, কেন গিয়েছিলেন, এসব তো খেয়াল নেই স্যার। কিন্তু উনি এই পাড়ায় এলেন কিভাবে, আর আর কেনই বা এলেন? ওদের মনে একরাশ খটকার যাবতীয় মেঘ জমতে শুরু করেছে। এমত অবস্থায় হাঁটতে হাঁটতে ওরা ওদের অজান্তেই সেই বোবা পুকুর পেরিয়ে এসে পৌঁছলেন সেই বিস্তীর্ণ খোলা প্রান্তরের পরিসরে। হঠাৎই খানিক অবাঞ্ছিত এক দৃশ্যের প্রতি দৃষ্টি আকর্ষিত হল চন্দ্রনাথ বাবুর। মাঠের শেষ প্রান্তে একটা ঘন ঝোপ, আর সেখানে যেন অতিরিক্ত কিছু মাছি এক জায়গাতে ঘিনঘিনে ভনভনে শব্দে অযাচিত আলোড়ন তুলছে। কৌতূহলের সাথে ওরা সেদিকটাতে এগিয়ে যায়। ঝোপের অন্তরালে থাকা অজানা সেই দৃশ্যটা উন্মুক্ত হতেই বাসুদেব বাবুর বুক ঠেলে সকালের নাস্তা উঠে আসতে চেয়ে বমির উদ্রেক ঘটায়। তন্ময়বাবু আর এক মুহূর্ত অপেক্ষা না করে বললেন, পোস্টমর্টেম আর ফরেন্সিকে খবর দিতে হবে। বাসুদেব বাবু, কেষ্ট বসাককে খবর দিন। আমিও যাব আপনার সাথে, শুধু লাশটাকে পাহারা দেওয়ার একটা ব্যবস্থা তো করতে হবে। আমি ফোর্সকে বলে দিচ্ছি, যতক্ষণ না আসে ততক্ষণই আমাদের থাকতে হবে এখানে। কেষ্ট বসাক এসে সহজেই শনাক্ত করলেন
ওটা বিল্টুরই মৃতদেহ। ছেলের অমন বিকৃত মৃতদেহ দেখে তার শরীর যেন এক ঝটকায় ভারহীন হয়ে পড়ে। এক পলকে দেখলে মনে হয় যেন কোনো হিংস্র জন্তু জানোয়ারের কাজ এটা। পুরো দেহের স্থানে স্থানে ক্ষত, আঁচড় এবং মাংস খুবলে নেওয়ার তাগ। চিরাচরিত খুনির পক্ষেও এমন একটা বিকৃত লাশ প্রস্তুত করা এক প্রকার অসম্ভব। কেষ্ট পোশাকের আর্ত কান্নার রোল গোটা গ্রামের আকাশ বাতাস যেন দুমড়ে মুচড়ে দিতে চায়। তন্ময়বাবুর ভিতরের সংবেদনশীল মানুষটার কি কেষ্ট পোশাকের এই কান্নাটা অসহনীয় লাগছে? তবে তিনি আজকে নিজেকে অনেকটা স্বাভাবিক প্রতিপন্ন করার চেষ্টা করছেন। গ্রামের লোকের ক্ষোভটা কতটা আছড়ে পড়বে এবার আপনার ওপর বুঝতে পারছেন তন্ময়বাবু? পারছি, আর তার জন্য প্রস্তুতও আছি। চিন্তা হচ্ছে এবার লিপি আর সুলেখাকে নিয়ে। আর তো অপহরণে সীমাবদ্ধ রইল না, এ তো খুন, নৃশংস খুন। আর কাজটা এমন একজনই করেছে যাকে আইনের আওতায় আনা যায় না। তবে এখন আমার মনে হচ্ছে লিপি আর সুলেখার অপহরণটা ছিল আইওয়াশ। পারুলের আত্মার কাণ্ডই যদি সর্বোচ্চ সত্যি ধরতে হয়, তবে তার আসল টার্গেট ছিল কেষ্ট বসাকের ছেলে। তার মানে এবার সে প্রতিশোধ সম্পন্ন করতে শুরু করেছে। তাই যদি হবে, সে লিপি আর সুলেখাকে এখনো ছাড়ছে না কেন? সেদিনের ঘটনায় যুক্ত এই গায়ের আর কোন কোন পরিবার এখনো টিকে আছে? আছে চন্দ্রবাবু, আলী কসাইয়ের পরিবার। পারুলের আত্মার অলৌকিক পদ্ধতির কিছু আন্দাজ করতে হলে এবার ওই বাড়ির দিকে নজর রাখতে হবে। আপনি কিছু করতে পারবেন এই ব্যাপারে? কি মনে হচ্ছে? চেষ্টা তো করবই। আচ্ছা, আমাকে এটা বলুন, আপনি শিওর এবার ওদের বাড়িকেই টার্গেট করবে? সার্টেনলি নট। মাঝে হয়তো আবারও অন্য কোনো র্যান্ডম পরিবার পিক করবে, তবে একদিন না একদিন তো করবেই। হিসেব অনুযায়ী করতে হবে, করতেই হবে। এর মাঝেই ফোর্সকে খবর দেয়া হয়েছিল। হেড কনস্টেবল পরাশর পণ্ডিত 4 জন কনস্টেবলকে নিয়ে সেখানে 15 মিনিটের মধ্যেই এসে উপস্থিত হলেন লাশ পাহারা দেওয়ার তাগিদে। এরই মধ্যে কেষ্ট বসাকের স্ত্রীকে স্থানীয় হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। তুষকে তিনি চারপর্নায় অসুস্থ হয়ে পড়েছেন। চন্দ্রনাথ আচার্য তন্ময়বাবুর উদ্দেশ্যে বললেন, আমার কিন্তু মন বলছে এ কাজ একা পারুলের আত্মার নয়। আর কেউ আছে বলছেন? থাকতেই হবে, কারণ তন্ত্রবিদ্যা বলে অতৃপ্ত আত্মাকে বশ করা সহজ, আর সাধারণত তার ভিতরে জ্বলতে থাকা প্রতিশোধ স্পৃহাকে সামনে রেখে আড়ালে কেউ আরো বৃহৎ কোনো উদ্দেশ্য সাধন করে থাকে। তাহলে সে কে হতে পারে? হতে পারে কোনো তান্ত্রিক, কোনো কাপালিক বা কোনো অঘরী, যে এইসব দুর্বল আত্মাদের বশ করে ডাইনি বা পিশাচ হিসেবে নিজের কাজে লাগায়। এতে তার লাভ? লাভ খুব সাধারণভাবে দেখলে আরো অলৌকিক ক্ষমতার অধিকারী হওয়া। তবে সেটাই একমাত্র কারণ নয়, নানান উদ্দেশ্য থাকতে পারে, তা ব্যক্তিগত স্বার্থ বা বৃহত্তর। আর কথা এগোনোর সুযোগ পেলেন না ওরা। পরাশরবাবু হঠাৎ করেই তন্ময়বাবুর কানে কানে এসে কিছু একটা কথা বললেন। কি বলছেন কি আপনি? এ কিভাবে সম্ভব? আমরা সবাই তো এখানেই ছিলাম। এত ডেসপারেট কাজ আমাদের চোখের সামনে দিয়ে করে বেরিয়ে গেল, আর আমরা কিছু টের পেলাম না। কি ব্যাপার রক্ষিত বাবু? আসুন আমার সাথে, চলুন মিস্টার পণ্ডিত, দেখি। হেড কনস্টেবল পরাশর পণ্ডিতের কথায় মিলে গেল। অবাক চোখে দেখলেন এই কিছু সময়ের মধ্যেই বিল্টুর ক্ষতবিক্ষত মৃতদেহ থেকে খুব নিখুঁতভাবে তার মাথাটাকে আলাদা করে কেউ কেটে নিয়ে চলে গেছে। আর মাথাহীন ধরটা শুধু সেখানে পড়ে আছে, আর জমাট রক্ত আর মাছিদের ভনভনানির আচ্ছাদনে আবৃত হয়ে আছে। নমস্কার। আজ আপনারা শুনছিলেন লেখক জয়ব্রত ব্যানার্জি ওরফে হেমন্ত নীলের কলমে অভিশপ্ত অশ্বমেধের পরিচালনায় খুঁত গল্পটির প্রথম পর্ব। বালিয়া গ্রামে ঘটতে শুরু করে একের পর এক রহস্যময় ঘটনা। গ্রামের 12 বছর বয়সী ছেলেমেয়েরা অদ্ভুতভাবে নিখোঁজ হতে থাকে। প্রতিটা ঘটনার ঘনঘটাই যেন ইঙ্গিত দেয় এক অশুভ শক্তির উপস্থিতিকে। এই অপহরণের তদন্তভার নিয়ে গ্রামে আসেন এসআই রক্ষিত, আর তাঁকে সাহায্য করেন
অভিজ্ঞ তান্ত্রিক চন্দ্রনাথ আচার্য। আচ্ছা, এনারা কি দুজনে পারবেন গ্রামে ঘটে চলা একের পর এক এই অপহরণের ঘটনার কিনারা করতে? এটা কি শুধুই অপহরণ, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো ষড়যন্ত্র? এই সব প্রশ্নের উত্তর আপনারা পাবেন এই গল্পটির দ্বিতীয় ও অন্তিম পর্বে আগামী শনিবার ঠিক রাত 10টায়। আচ্ছা, কেমন লাগলো আপনাদের গল্পটি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটি লাইক, একটি সাবস্ক্রাইব, একটি শেয়ার ও একটি মাত্র হাই আমাদের এই প্রচেষ্টাকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে পারে। আজ আসি, শুভরাত্রি, নমস্কার।